হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে হলো সেপ্টেম্বরের 5 তারিখ, বৃহস্পতিবার, আর এখন বাজে হলো দুপুর 3টা। জি, আসসালামু আলাইকুম। আল্লাহ ভালো জানে লাস্ট কবে আমি ব্লগ দিছিলাম, আমার তো মনেই পড়ে না লাস্ট কবে। প্রথমে কয়দিন গেল বাংলাদেশের ছাত্র আন্দোলন, কি অবস্থা বাংলাদেশের, তারপরে আরো ভয়াবহ অবস্থা বন্যা নিয়ে। আসলে বাংলাদেশের কিছু হইলে আমরা যারা বিদেশ থাকি তারাও না দিন শেষে ভালো থাকতে পারে। যাই হোক, সবকিছু মিলে এখন বাংলাদেশের পরিস্থিতি একটু একটু করে ভালো হচ্ছে, যদিও বন্যার পরিস্থিতি ভালো না যতটুকু আমি জানি। আপনারা জানলে আমাকে অবশ্যই জানাবেন, আর আপনাদের বাড়িতে বাংলাদেশে পানি উঠছে কিনা সেটাও জানাবেন। আমি আসলে আন্তরিকভাবে এত দুঃখ পাই যখন আমি দেখি যে আমার বাংলাদেশের মানুষজন, আমার দেশের মানুষজন কষ্টে। এখন তো বাজে হলো দুপুর 3টা 1। সারাদিন সকাল থেকে উঠে যতই চেষ্টা করি আর্লি কিছু খেয়ে নিব কিন্তু কোনোভাবেই পসিবল হয় না। না, আজকে খেয়ে ফেলো, আর আগামী 2 মাস এই নুডলস রান্না করবো না। এটা তোমার ফেভারিট নুডলস, খায় ফেলা। এমনিতে দেখা যায় আমরা দুপুরবেলা রান্না করি, বিকালের মধ্যে খাবারটা খেয়ে ফেলি, কিন্তু লাস্ট কয়দিন ধরে যেই পরিমাণে গরম পড়ছে, এই দুপুরবেলা রান্না করা একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াইছে। আজকের সিম্পল নাস্তা, সস আর নুডলস, তার সাথে হলো আমার ফেভারিট কফি। এই নুডলসটা দেখতে কোকোনা নুডলসের মতোই লাগে খেতে, তবে একটু লবণটা পরিমাণে কম থাকে। আর এই নুডলসটা আমি কিনেছি হলো চাইনিজ মার্কেট থেকে, কোনো এক সময় প্যাকেট দেখাবো না। এত মজা, আমার মাঝে মাঝে মনে হয় কোকোলা নুডলসের থেকেও বেশি মজা, কারণ কোকোলা নুডলসটা অনেক সময় স্টিকি থাকে, এই নুডলসটা একদমই স্টিকি ভাব তো থাকেই না, বরং খেতে দারুণ দারুণ লাগে। তার সাথে এই নুডলসে আমি অ্যাড করছি গাজর কুচি, আমাদের ফ্রেশ থেকে তোলা বরবটি, ধনেপাতা, সবকিছু মিলিয়ে এই নুডলসটা যে কি পরিমাণে মজা হয় এটার স্বাদ বলার বাইরে। এই নুডলসটা ভালো লাগে। আরদের মনটা অনেক খারাপ, কারণ আরদি একটু স্লিপিও আছে, তার সাথে আরদের ক্ষুধাও লাগছে মনে হয়। ক্ষুধা লাগছে? আর তোমার ক্ষুধা লাগছে? আর এই যে হলো আমার বাবা, আজকে এই সময়ে বাবা বাসায়, কারণ বাবা স্কুলে যায় নাই, তাই না? ও বাবা, শোনা বাবা, সবাইকে সালাম বলছো? আসসালামু আলাইকুম। আদ্রর পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা, তাই না? এই যে এই সাইডটা পুরা নীল না, খিচুনি উঠে পড়ে গেছে খাটের পাশে, একদম কর্নারটা গিয়ে গালের মধ্যে লাগছে খাটের, পুরা জায়গাটা নীল হয়ে। এখন তাও একটু কমছে, এই কয়টা দিন তো এই জায়গাটা পুরাটাই একদম মনে হয়েছে রক্ত জমা ছিল। স্কুল শুরু হয়ে গেছে, তারপরও সে লাস্ট কয়দিন ধরে স্কুলে যাইতে পারতেছে না খিচুনির ভয়ে। কারণ আদ্র যদি পুরা রাত একটানা না ঘুমায় 8-9 ঘন্টা, মাঝখানে উঠে যায়, তাহলে ওই দিনই সকালবেলা ওর 4-5 বার বড় বড় খিচুনির অ্যাটাক। আর স্কুলে গিয়ে খিচুনি হলে যদিও ওরা টেক কেয়ার করে, ওরা রেখে দেয়, কিন্তু তারপরও আমাদের মনে অশান্তি লাগে, ভয় লাগে। আর আমরা তো জানি যে আজকে খিচুনি হইতে পারে, সেজন্য আর স্কুলেই বন্ধ করে দিছে যাওয়া। এই যে আমার সোনা পাখি, আর ওই যে আমার ময়না পাখি পাপা। তুমি ময়না পাখি, আর এটা সোনা পাখি। আমার ময়না পাখি, ও ময়না পাখি। যেদিন আদ্রর ঘুম হয় না ওই দিন একদম আদ্রকে চোখে চোখে রাখতে হয়, স্পেশালি যেদিন মধ্যরাতে উঠে খেলাধুলা করে, টিভি দেখে, তখন তো আরো বেশি চোখে চোখে রাখতে হয়। তো আজকে সারাদিনই আমরা এখানে ওকে ওইখানে রাখছি, আজকে আর বেডরুমে দিবই না, শুধু আমি যদি সাথে নিয়ে ঘুমাই তাহলে বেডরুমে ঘুম পাড়াবো, আর নাহলে আজকে লিভিং রুমেই থাকবে, কারণ কখন খিচুনি চলে আসে বলা যায় না। বড় হচ্ছে, খিচুনিগুলার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আর এখন খিচুনি হলে পড়ে যায় বাচ্চাটা, মানে নিজেকে আর ধরে রাখতে পারে না, যেহেতু একটু বড় হয়েছে। এত চেষ্টা করি যে সব সময় নজর রাখতে, তারপরে ওই যে 1-2 মিনিট নজর এদিক ওদিকে হলেই দেখা যায় এরকম দুর্ঘটনা ঘটে। এটা তো গালে এরকম দাগ হয়েছে, একবার মাথায় হয়েছিল, এখানে ব্যথা পাইছে, বাথরুমে পড়ে গেছে, তারপরে আবার পিঠের মধ্যে ব্যথা পাইছে খাটের উপরে পড়ে। এত চেষ্টা করি, তারপরও বাচ্চাটাকে মানে এইসব ব্যথা থেকে বাঁচাইতে পারি না, তখন অনেক খারাপ লাগে। এই সসটা হলো টমেটোর সস, তার সাথে গার্লিক আর চিলির ফ্লেভার, ইন্ডিয়ান দোকান থেকে কেনা।
এত ভালো লাগে নুডলসের সাথে। অনেক মজা হয়। পাপা পাপা শো দুধ দিব প্লিজ। আচ্ছা তুমি দুধ নাও, আমি এটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা ঘুমা যাও, ঘুমাবে। রাত্রে ঘুম না হইলে এরকমই যায় সব সময়। শরীরটা পুরো গরম হয়ে আছে, তাই ভাবলাম যে জামা কাপড় পাল্টাই দেই। বাবা, ও বাবা আসো, উঠো বাবা। বাবা 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 ঘুম পাইছে তোমার? আরে বাবা রে, ওরে বাবা রে, আমার আদ্রময় জীবন, ও আমার আদ্রময় জীবন। সবাই কি কিছু বলবে? এতদিন পরে যে আমি ক্যামেরা ধরছি, এর জন্য সেও বুঝতে পারতেছে যে আমি কিছু একটা করতেছি, তাই না? এইটা কি পাপা? আদ্র তো সবসময় এই ফিক্সড জায়গাটাতে বসেই খেলাধুলা করে, কার্পেট, এই ম্যাট, আর বড় জোর সে ম্যাট্রেসে শুয়ে থাকে। এর বাহিরে সে কোথাও যায় না, গরমের দিন আর কি বিশেষ করে। আর আমাদের এই সাইডে যে রান্নাঘরের স্লাইডারটা, এদিক দিয়ে এত পরিমাণে রোদের তাপ আসে 1টা থেকে 5টা পর্যন্ত, দেখা যায় যে এইখানে থাকাটা একটা দুর্বিষহ ব্যাপার হয়ে যায়। যদিও ঘরে এসি চলতে থাকে, ফ্যান চলতে থাকে, তাই আমি দুপুরবেলাতে স্পেশালি যখন আদ্র বাসায় থাকে খেলা করে, তখন এই পর্দাগুলো টেনে দিলে অ্যাটলিস্ট রোদের তাপটা একটু কম। আদ্র যেদিন স্কুলে চলে যায় সেদিন আর এত বেশি গরম লাগে না তার এই রুমে, কারণ সে তো 3:30 পর্যন্ত স্কুলেই থাকে। তারপরে বাসায় এসে 1-1.5 ঘন্টার ন্যাপ নেয় বা একটু রেস্ট নেয়, বেডরুমেই থাকে। আর এই রুমে আস্তে আস্তে তখন সন্ধ্যা হয়ে যায়। টিভি দেখে, আরেক ভাই ওই যে বসে বসে তার ট্যাব দেখে। 2 ভাই এখানে একটু খেলা করুক, টিভি দেখুক, আর আমি গিয়ে আমার কাজ গুছাই। আমার লন্ড্রি করে রাখা কাপড়ের বস্তা বস্তা পড়ে আছে এরকম। এই কাপড় লন্ড্রি করা, ফোল্ড করা, এগুলা যে কত বড় একটা ডিউটি। মানে আমরা যারা বাইরে থাকি স্পেশালি, কারণ হলো বাংলাদেশে দেখা যায় যেহেতু বাহিরে মেলার জায়গা আছে, ডেইলির কাপড় ডেইলি ধুয়ে দেওয়া যায়, বাট বাহিরে তো আর ওইরকম ভাবে হয় না যে ডেইলির কাপড় ডেইলি ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে ফেলা। তারপরও আমি তো 5 দিনের বেশি রাখতেই পারি না কাপড়, কারণ কাপড় একে তো জমে যায়, আর 4 জন মানুষের কাপড় যদি একসাথে জমে যায় কি পরিমাণে কাপড় হয়। তারপর আমি চেষ্টা করি 2 বাচ্চার আলাদা আলাদা, আমার আলাদা, সুজনের আলাদা কাপড় ধুইতে, ড্রাই করতে, এতে করে কাপড়ের মানও ভালো থাকে, কাপড় অনেকদিন পর্যন্ত টেকসইও হয়। তুমি রেডি হয়ে চলে যাও। আজকে সুজনের এক্সরে করাইতে হবে তার হাতের জন্য, হাতে ব্যথা অনেকদিন ধরে। আর ওই যে শুনছে যে বাবা বাইরে যাবে, সে আগে আগে রওনা দিয়ে দিচ্ছে। সুজন প্যান্ট লুকাই নিয়ে যাচ্ছে। আর তুমি, আমি আর ভাইজান আমরা ঘরে থাকবো। যা বাবা কাজ শেষ করে আসুক, যাও বাবাকে বাই বাই দিয়ে দাও।
পেন পরে দাও না বাইরে যাওয়ার জন্য পেনটা পরাইতে রাজি চলো আসো একটা চুম্মা দিয়ে দেই তারপরে তুমি চলে যাও মামার গালে দাও বাবা এখন সব ভালোবাসা আমি সরি বাবা আজকে এক্সরে করতে যাচ্ছি আর না তোমার নিয়ে যেতাম যাও ওইদিকে যাও এক্সরে করতে যাচ্ছি আইসা নিয়ে যাবো না বাবা তুমি বাবাকে বাই বাই দিয়ে দাও বাই বাই দিয়ে দাও বাই বাই বাবাই দিয়ে দাও তুমি ভাইজানের সাথে ঘরে থাকতে চাও না বাই বাই আল্লাহ হাফেজ বাই বাই আল্লাহ হাফেজ বাই বাই আচ্ছা শোনো আমি জুতা পরে যাব না তো আমি এখন যাব না তো পাপা শোনো আমার কথাটা শোনো শোনো তুমি থ্যাংক ইউ আই অ্যাপ্রিশিয়েট ইট বাট এখন আমি বাইরে যাব না পাপা তুমি মামার বাসায় যাবে আমরা সন্ধ্যাবেলা যাব চলো আসো 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 প্লিজ আসো সন্ধ্যাবেলা যাব ওই যে ভাইজানও তো ঘরে ভাইজান অনেক মাইন্ড করবে আসো প্লিজ আসো প্লিজ পাপা দেখো তো বাবার গাড়িটা কত দূর গেল এখান থেকে বাই বাই দেখো তো ওইখানে কে আসলো তুমি কি দেখতে পাচ্ছ তুমি কি দেখতে পাচ্ছ ওইখানে কার গাড়ি তুমি চেনো ওই গাড়িটা চেনো না বাবাকে বাই বাই দিয়ে দাও এখান থেকে দিয়ে দাও দেখো তো বাবার গাড়িটা কত দূর গেল তুমি লাইট বন্ধ করবে হ্যাঁ এই যা খুশি মাশাআল্লাহ চলো এখন তুমি তোমার জায়গায় যাও একটু শুইতে হবে ন্যাপ দিতে হবে ইয়েস আমার বাবা আর পাপাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কাপড়গুলো যত তাড়াতাড়ি সম্ভব ফোল্ড করে গুছিয়ে রেখে এখন রান্না করতে চলে এসেছি আজকের রান্নার মেনুতে যা যা আছে খুবই সিম্পল খাবার দাবার কিন্তু আমাদের দুইজনেরই অনেক বেশি ফেভারিট এই গলদা চিংড়িগুলো সবসময় যদিও পাওয়া যায় কিন্তু ভালো দেখে শুনে আনতে গেলে দেখা যায় যে সবসময় আর আনা হয় না আজকে ভালো পড়েছিল তাই নিয়ে এসেছিলাম 1 প্যাকেট চিংড়ি মাছ আর এখানে আছে হলো মূলা শাক বাংলাদেশে থাকতে আমার মনেই পড়ে না আমি লাস্ট কবে কখনো মূলা শাক খেয়েছি কিনা না আমেরিকা আসার পরে এই মূলা শাকের প্রতি আমার কেমন যেন একটা ফ্যান্টাসি কাজ করে মনে হয় যে খুব ভালো লাগবে খেতে এর আগে আমি কখনো মূলা শাক রান্না করিনি মানে কোনো দিনও রান্না করিনি আমেরিকাতে খেয়েছি কিনাও সন্দেহ আছে তো প্রথমবার মতো আমি খুব সুন্দর মূলা শাক দেখেছিলাম যদিও বাসায় আনার পরে দেখলাম যে বেশিরভাগ শাকের ডাটাগুলাই একটু শক্ত শক্ত তো বেছে বেছে শুধু নরম কিছু ডাটা নিলাম আর তার সাথে নিলাম পাতা থাল বেগুন মানে যে বেগুনগুলো দিয়ে মূলত বেশিরভাগ ভাজা খাওয়া হয় এই বেগুনটা আমার খুব বেশি পছন্দের যদি সাদা জাতের হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে তারপরেও সাদা জাতটা আমেরিকাতে বেশি একটা পাওয়া যায় না কালোটাই বেশি পাওয়া যায় তবে কালোটাও ভাজা খেতে খুব মজা আমি মূলার শাক তেমন পরিমাণে না খেলেও রান্না না করলেও কোনো দিন আমি জানি কিভাবে রান্না করে মোটামুটি আইডিয়া আছে তো সেইভাবে প্রসেস করেই রান্না করছিলাম আলহামদুলিল্লাহ মূলা শাকটা খেতে যে কি সুস্বাদু হয়েছিল বলার বাহিরে আর আমি পুরো সামারে মানে গরমের সময়টাতে বাহিরে রান্না করছি এইবার প্রথম আগেও আমি করেছি বাট ছোট একটা গ্যাসের চুলা দিয়ে এইবার সুজন আমাকে একদম বড় চুলা এনে দিয়েছে বেশ ভালো লাগে বাহিরে রান্না বান্না করতে আসলে আমার বাসায় আসলে ফিল করবেন একটা ছোট বাংলাদেশ আমি ওইভাবেই থাকতে পছন্দ করি বাংলাদেশের একটা ভাইব বাগান করা বাহিরে রান্না বান্না করা বাহিরে থাকা বা বাহিরে বসে খাওয়া কারণ আমি তো মফস্বল শহর গ্রামের একটা মেয়ে তো সেই জন্য দেখা যায় যে আমার ওই ভিতরে ওই জিনিসটা খুব কাজ করে বাহিরের আবহাওয়া বাতাস নিজের গায়ে লাগানো ওইটা ফিল করা আজকের চিংড়ি মাছটা আমার খুব বেশি ইচ্ছা করছিল যে বাটা মশলাই খাবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে যদিও আমি সবসময় জিরা ভাজা করে গুঁড়ো করে ব্যবহার করি তবে মনে হচ্ছিল যে
জিরা বেটে দিলে, পেঁয়াজ বেটে দিলে চিংড়ি মাছটা খেতে খুব ভালো লাগবে। যেই ভাবা সেই কাজ। আমি ভালো করে মশলাগুলো কষিয়ে এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপরে চিংড়ি মাছটা রান্না করব। পেঁয়াজ বাটা দিয়ে আমি সহজে রান্না করতে চাই না, কারণ পেঁয়াজ বাটা দিলে অনেকক্ষণ ধরে মশলা কষাতে হয়, না হলে পেঁয়াজের একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। কিন্তু মাঝে মাঝে কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে মুরগি ভুনা, মাছ ভুনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। মাছগুলো দিয়ে আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু মাছটা খুব বেশি একটা আমার কাছে পুরনো লাগেনি, তাই আর ভেজে নেইনি, মশলার মধ্যেই কিছু ভাজা করে নিচ্ছি। আর চিংড়ি মাছের পা ছিল অনেকগুলো, বড় বড় পা, এগুলো আমি কেটে ধুয়ে একসাথে মাছের সাথে দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছ ভুনা করলে বা যে কোনো কিছু ভুনা করলে আমি চেষ্টা করি পানি কম দিয়ে আস্তে আস্তে জালে রান্না করতে, তারপরে সামান্য একটু লবণ আর মরিচ দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। আর অন্যদিকে আমি বেগুন ভাজাও করছিলাম। বেগুন ভাজা তো আমার কাছে খুবই পছন্দের একটা খাবার, আর বেগুন ভাজা অবশ্যই হতে হবে অনেক তেলে ভেজে মশলা দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে হালকা আঁচে ভাজতে হবে। আমার কাছে বেগুন ভাজাটা আনহেলদি হতে হবে, হেলদিভাবে বেগুন ভাজা আমার ভালো লাগে না, কম তেলে কম মশলায় ভাজলে। যদি হেলদি বেগুন খেতে হয় দেন আমি প্রেফার করি বেকড করে খাওয়া, আর না হলে তরকারিতে খাওয়া। বেগুন ভাজায় আমার জন্য হেলদি কোনো অপশন নেই। আমার বেগুন ভাজা এরকমই হতে হবে, ঝলসানো, একদম মুচমুচে, আর ভেতরটা মোমের মতো নরম থাকবে। দেখে লোভ লাগছে আবার। আজকের প্রত্যেকটা রান্না খুবই মজা হয়েছিল। মূলা শাকের কথা কি বলবো, বাংলাদেশে এত অ্যাভেলেবল ছিল, কখনো খাইনি, ইচ্ছা হয়নি। বিদেশে এসে মূলা শাকের প্রতি এত মায়া কাজ করে।